শিল্পের আলো ছড়িয়ে দিতে আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মঞ্চালোকে। শুধু দর্শক মণ্ডলী, মঞ্চালোকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা কথা বলবো থিয়েটার এবং আবৃত্তির একাল সেকাল নিয়ে। তারই আলোকে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের চট্টগ্রামের শিল্পাঙ্গনের প্রিয় মুখ, আমাদের প্রিয়জন ফারুক তাহের, প্রতিষ্ঠাতা সভাপতি, উচ্চারক আবৃত্তি কুঞ্জে। ফারুক ভাই, স্বাগত আপনাকে মঞ্চালোকে। কেমন আছেন? ধন্যবাদ, আপনাকেও স্বাগতম, শুভেচ্ছা। ফারুক ভাই, অনেকদিন ধরে কিন্তু আমরা দেখছি যে আপনার আবৃত্তি অঙ্গনের আপনার প্রত্যেকটা জায়গায় আপনার একটা পদচারণা। আপনার আবৃত্তিটা আপনি কবে শুরু করেছিলেন এবং কারো কি কোনো অনুপ্রাণিত হয়ে আপনাকে শুরু করেছিলেন? ধন্যবাদ। আসলে আবৃত্তি শিল্পী হবো এরকম ভাবনা থেকে আবৃত্তি শুরু করা হয়নি। আমার মূলত স্কুলে পড়ার সময় আমরা গান দিয়ে শুরু করেছিলাম, এবং আমি যখন সপ্তম কি অষ্টম শ্রেণীতে পড়ি তখন আমাদের স্কুলের যিনি গ্রামার নিতে, ইংরেজি গ্রামার পড়াতেন, তো মোহাম্মদ ইউনুস চৌধুরী স্যারের একটা বক্তব্যের আলোকে ক্লাসে আমাকে কবিতার প্রতি আকৃষ্ট করে। মানে স্যার কবিতা লিখতেন, গল্প লিখতেন পত্রিকায়, তখন আমি গ্রামের স্কুলে পড়ালেখা করেছি। তো স্যার অনেকটা আমাদের ছাত্রদের তিরস্কার করে বললো যে তোমরা কিরকম ছাত্র, কখনো কোথাও একটা শব্দ লিখতে তো আমরা দেখি নাই, আমরা এই বয়সেও লিখছি এরকম। তো সেদিন বাড়ি যাওয়ার পরে আমি বঙ্গোপসাগরের একেবারে নিকটবর্তী মানুষ। আমার পশ্চিমে বঙ্গোপসাগর আর পূর্বে হচ্ছে শঙ্খ নদী। তো একটা বুঝতে পারছেন প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর। তো সেদিনই একটা ছড়া কবিতা লিখে ফেললাম, নদীর পাশে বাড়ি আমার, নদী ভালোবাসি, বিকেল ঘুনে সন্ধে হলে বাড়ি ফিরে আসি, এরকম একটা কবিতা লিখে ফেললাম। তো কবিতা লেখা দিয়ে চর্চা শুরু। এরপর ওই সময় আপনার বয়সটা কত ছিল? আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তাহলে 12 বছর। চর্চাটা আপনার তখন থেকেই শুরু? তখন থেকে শুরু। সপ্তম শ্রেণীতে পড়ছি তখন তো কবিতা লিখলাম, কিন্তু ক্লাস 5-এ যখন আমি পড়ি, ক্লাস 5-এ বার্ষিক অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের আরও একজন স্যার, রাখাল চন্দ্র দাস, তো স্যার একটা জারি গান লিখলেন। সেই জারি গানে কণ্ঠ দেওয়ার জন্য আমাদের স্কুলের 5-7 জন ছেলে মেয়েকে উনি তৈরি করলেন, তার মধ্যে আমি একজন। হ্যাঁ, বার্ষিক পরীক্ষায় পরে আমাদের অনুষ্ঠানটা হয়েছিল, এবং সেই থেকে আমি আবার কলেজ জীবনে যখন আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি, তখন থেকে প্রত্যেক বার্ষিক অনুষ্ঠানে গান করতাম। আবার স্কুলে অ্যাসেম্বলির সময় জাতীয় সঙ্গীত আমরা 3 জনই করতাম। হ্যাঁ, জাতীয় সঙ্গীত আমরা 3 জন করতাম খালি গলায়। স্কুলে বার্ষিক পরীক্ষায়ও আবার গান নিয়ে আমরা উপস্থিত হতাম, কিন্তু ভিতর ভিতর কবিতাটা লিখতাম। এরপর শহরে যখন কলেজে পড়ি, 93-94 সালে শহরে যখন চলে আসি, চট্টগ্রাম শহরে, তখন গানটা শেখার জন্য আমি একটা সংগঠনের দ্বারস্থ হলাম। আবার কবিতা চর্চাও হচ্ছে। তো গান শেখার জন্য উস্তাদ মশাই বললেন প্রথম ক্লাসে, বললে বাসায় হারমোনিয়াম আছে কিনা। এই গল্পটা আমি সবসময় বলি, যেহেতু শুরুর গল্প। একদম। তো হারমোনিয়াম, বাসায় হারমোনিয়াম কিনে দিবে না, কিনে দেওয়ার মতো পরিস্থিতিও ছিল না। আমরা অনেক ভাই বোন একসাথে বড় হয়েছি, পড়ালেখা করছি। তো বাবা তো আয় রোজগারের একজন, তো হারমোনিয়াম আর কেনা হয়নি। কিন্তু সেই সংগঠনে আমি ত্রিতরঙ্গের কথা বলছি, যে ত্রিতরঙ্গে অনেকগুলো শাখা ছিল, আবৃত্তি, নাচ, গান, চারুকলা, সবকিছু, নাটক, কলা, সবকিছু আলাদা আলাদা বিভাগ ছিল। তা আমি আবৃত্তি বিভাগে ভর্তি হয়ে গেলাম, আবৃত্তি দলে ভর্তি হয়ে গেলাম। তো এভাবে করতে করতে আবৃত্তির সাংগঠনিক বা প্রাতিষ্ঠানিক আবৃত্তি চর্চা শুরু। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি কলেজে, এবার সেই চর্চাটা অব্যাহত রাখতে গিয়ে, ভালো মন্দ সবকিছু বিচার বিশ্লেষণ করতে গিয়ে, আমি একটা পর্যায়ে উচ্চারক আবৃত্তি কুঞ্জ প্রতিষ্ঠা করলাম 2003 সালে। 2003 সালে।
তো সেই উচ্চারক আবৃত্তি কুঞ্জের সঙ্গে এখনো আছি, আর এভাবেই চর্চাটা নিয়মিত করে যাচ্ছি, সংগঠনও চালিয়ে যাচ্ছি। এই হচ্ছে বর্তমান সময়টা। কিন্তু আমাকে খুব বিস্মিত করে যখন আমি আপনার অরিজিন যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে একেবারেই চিটাগং এর একেবারেই একদম মানে রুরাল মানে এরিয়া বলা একটা এরিয়া, একেবারে আমরা উপকূলীয় এলাকা। উপকূলীয় সেই জায়গার মানুষটা এত শুদ্ধ উচ্চারণ, তার এত সুন্দর তার বাচনভঙ্গি, এটা কি অর্জন করতে আপনার কতটুকু? এটা অনেক ব্যাক পেতে হয়েছে, ঠিক আছে? তো ব্যাক পেতে হয়েছে বলতে আমাদের পরিবারে কিন্তু আঞ্চলিক ভাষা চলে, একদম। তো এবং আপনি যেটা বলছেন, আমরা যে প্রান্ত থেকে উঠে এসেছি, সেই প্রান্ত থেকে একটা ভাষাকে বা আমরা যেটাকে মান ভাষা বলি বা প্রমিত ভাষা বলি, সেই প্রমিত ভাষায় কথা বলার যে অভিজ্ঞতা বা কথা বলার যে পরিধি, সেটা অর্জন করা অনেক টাফ বিষয়। এবং সে কারণে আমরা কিন্তু অনেক সময় দিয়েছি। সংস্কৃতির জন্য আমরা খেয়ে না খেয়ে একাডেমিক পড়াশোনাটা অবহেলা করেছি, কিন্তু সংস্কৃতির পেছনে আমরা প্রচুর সময় দিয়েছি, এবং সেই লেগে থাকার কারণেই হয়তোবা আমরা বলছি আজকে 2-4টা কথা বলতে পারছি, বা কোথাও গিয়ে দাঁড়িয়ে কথা বলছি, আবৃত্তি করছি। এটা কষ্টের বিষয় এবং এটার সাথে লেগে থাকতে হবে, মানে চর্চারও একটা ব্যাপার, নিয়মিত চর্চা করতে হবে। আমি এই কথাটা এই জন্যই বললাম, যাদের একটা আঞ্চলিকতার একটা যে ব্যাপারটা আছে, প্রত্যেকটা জেলারও তো একটা আঞ্চলিকতার একটা টোন তো থাকেই, কিন্তু যখন আমরা আপনার সঙ্গে কথা বলি, কিংবা আপনি কথা বলেন, কিংবা আপনার যদি কোনো প্রোগ্রাম আমরা দেখতে যাই, তখন কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার কিন্তু মনে হয় না কি আপনার বাড়িটা এত অজপাড়া গায়ে, চিটাগংয়ের একটা জায়গা, হ্যাঁ, সেই মানুষটা এইভাবে কথা বলছে। এটা হচ্ছে আসলে মানে আঞ্চলিকতাটাকে আপনি কখনো অস্বীকার করা যায় না, যাবেও না। আপনি হয়তো বা ভাবছেন আমার কাছে আঞ্চলিকতা নেই, কিন্তু কোথাও না কোথাও গিয়ে খুঁজে পাবেন। আঞ্চলিকতা একটা রেশ, একটা টোন থাকে, মানুষের থেকে যায়, এটা মজ্জাগত বিষয়। আপনি যতই চেষ্টা করেন না কেন, আমি যদি এখন ইংরেজি ভাষা রপ্ত করতে যাই, আমি যদি আরবি ভাষা রপ্ত করতে যাই, আমি কিন্তু মানে অ্যাকসেন্টটা হুবহু তাদের মতো করে আসবে না। একজন ইংরেজ বা একজন আরব্য যেভাবে তাদের ভাষায় কথা বলবে, মাতৃভাষায় কথা বলবে, তারা যেমন আমাদেরটা পারবে না, আমরাও তাদেরটা পারবো না। কিন্তু এই যে একটা মান ভাষা যেটা বলি আমরা, সেই ভাষার সময় আমি যখন শুদ্ধ ভাষায় কথা বলবো, তখন শুদ্ধ ভাষাটা হওয়াটাই জরুরি, হওয়াটাই বাস্তব। আবার আমি যদি আঞ্চলিকতায় কথা বলি, তাহলে আমাকে আঞ্চলিকতাটাও বিশুদ্ধভাবে করতে হবে। আঞ্চলিকতারও একটা তো নিজস্ব ধারা আছে, মানে প্রতিটা ভাষার একটা ভাব রসের যে একটা ব্যাপার আছে, সেটা যদি মিশেল হয়ে যায়, সেটা কিন্তু আর ভাষার সৌন্দর্যহানি হয় এবং সেই মাধুর্যতা থাকে না। আমাদের যেরকম থিয়েটারের মধ্যেও যেরকম রস আছে, ভাব রসের ব্যাপার আছে, আবৃত্তিতেও কি সেরকম কোনো ভাব রসের কোনো ব্যাপার আছে? অবশ্যই আছে। আবৃত্তিতে তো সবসময় আপনাদের থিয়েটারের ধরেন যে একটা চরিত্রের মধ্যে একটা ডায়লগ, ধরেন যে অনেকক্ষণ একই রসের ধারা চলছে, বা বেশ কয়েকটি ডায়লগ চলছে একই রসের বা একই ভাবের, কিন্তু আবৃত্তিতে প্রতি শব্দে, প্রতি বাক্যে বা প্রতি 2টা শব্দ অন্তর অন্তর ভাব পরিবর্তন হয়, ভাব পরিবর্তন হতে থাকে, এবং সে 9টি ভাব, এবং আমি বলি এখন 10টি ভাব। আমরা বাৎসায়ন যেটা, বাৎসল্য রস, সেই বাৎসল্য রসটাকেও আমরা এখন আবৃত্তিতে আমরা প্রয়োগ করি। তো সুতরাং ভাব এবং রসের বাইরে কিন্তু আবৃত্তি কখনো ছিল না এবং নাই। কেউ যদি মনে করে যে ভাবরস নাটকের বিষয়, সেটি কিন্তু ভুল। এবার একটু করে আমরা যেটুকু জেনেছি বা পড়েছি, যে সমভাব, শান্ত রস, সমভাবটা নাটকে আছে, আবৃত্তিতে নাই, এরকম একটা কথা, এরকম একটা পড়া আমরা পড়েছি বা জেনেছি। সমভাব যেটা শান্ত রস, আদৌ কি আছে? শান্ত রস তো আছে, হ্যাঁ, এটা নাটকে বেশি আছে, নাটকে বেশি আছে, আবৃত্তিতে খুব কম। একটা কবিতা যখন আপনি আবৃত্তি করেন, তখন সেই কবিতাটাকে আবৃত্তি করার পরে আপনি সেই কবিতাটাকে, মানে যেমন আমরা যখন স্ক্রিপ্টটা যখন পড়ি, আমরা একটা পাণ্ডুলিপি যখন নতুন আমাদের সিলেকশন হয়, তখন আমরা পাণ্ডুলিপি পড়তে থাকি, পড়তে সেটাকে আয়ত্তের মধ্যে নিয়ে আসি, তারপর তার ভাব রস ব্যাপারগুলো নিয়ে আমরা এবার ভাবতে থাকি।
তারপরে সেটা প্রেজেন্টেশনের জায়গায় হ্যাঁ আপনি দেখছেন কখনো দুঃখ, কখনো সুখ, কখনো তার ক্রোধ, ব্যাপারগুলো। আবৃত্তিতে কি ঠিক একই রকম ভাবে? একই রকম। একটি কবিতায় কয়েক রকম ভাব থাকে। একটি কবিতায় মানে একাধিক ভাব থাকবে, আবার আগাগোড়া একই ভাব একই রসের কবিতাও হতে পারে, হয়। কিন্তু আপনি বীর রস, উৎসাহ ভাব, হ্যাঁ, সেখানে কিন্তু রুদ্র রসও ঢুকে যাচ্ছে, এরকম অনেক কবিতা আছে। আবার কিছুটা গিয়ে হাস্যরস আসতেছে। আবার যেমন আমাদের মুক্তিযুদ্ধের কবিতাগুলো বীর রসের কবিতা বেশি, তো মুক্তিযুদ্ধ ওখানে যখন আবার আপনার করুণ রস ঢুকে যাচ্ছে না, মানে ঘটনার প্রবাহ হয় বর্ণনা ক্রমে, তো ওখানে তো করুণ রস চলে আসছে। তো এভাবে বীর রস, করুণ রস, রুদ্র রস এরকম হতে পারে। আবার দেখা যাচ্ছে কি হাস্যরসের সাথে আবার আমাদের যে আদি রস বলি আমরা, যেটা শৃঙ্গার রস, হ্যাঁ, তো হাস্যরসের সঙ্গে শৃঙ্গার রসের যদি যুক্ত হয়, মানে মিশ্রতা হয়, কবি যদি ভাবেন, তাহলে তো কোনো সমস্যা নেই। আবৃত্তিকারকেও সেই অনুপাতে এটাকে তৈরি করতে হবে এবং সেইভাবে তাকে পরিবেশন করতে হবে। কিন্তু আমরা যখন আপনার স্ক্রিপ্টটা যখন মানে পড়তে যখন আয়ত্ত হয় না, ওটা তো আমরা টেক্সট পড়ছি, কিন্তু এটার ভিতরে যে সাবটেক্সটটা, আবৃত্তির ক্ষেত্রেও কি সেই সাবটেক্সটাকে নিতে হয়? অবশ্যই, শুধুমাত্র সাবটেক্সট না। আবৃত্তিতে বলা হয় আপনার শব্দের যে অর্থ, শব্দের অর্থ জানতে হবে, ভাব অর্থ জানতে হবে, এবং সেই সাথে সেই শব্দের যদি অন্যান্য কোনো সম্পূরক শব্দ থাকে, সেই সম্পূরক শব্দগুলো কি কি হতে পারে তাও জানতে হবে। যেমন কি, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, তাহলে ওখানে ঝলসানো রুটির জায়গায় আমরা যদি রুটিটাকে আমরা অন্য কিভাবে ঢাকা যায়, বা এটার অন্য কোনো বিকল্প নাম আছে কিনা, সম্পূরক অর্থ আছে কিনা, এগুলোও জানতে হবে। তো তাহলে থেকে থাকলে তিনি ওই শব্দগুলো না জড়িয়ে এখানে রুটিটা কেন বসানো হলো, আর ঝলসানোটাকে যদি ঝলসানো না বলিয়ে ওটাকে যদি অন্যরকম কোনো অর্থ দিতে পারতো, তাহলে সেই শব্দটা কেন দেয়নি, ঝলসানোটাই কেন বেঁচে নিয়েছে? মানে হচ্ছে কি, মানে একজন আবৃত্তি করতে গেলেও কিংবা নাটক করতে গেলেও শব্দের যে ভান্ডার আছে, হ্যাঁ, এগুলো সেটার উপর একটু আয়ত্তটা অবশ্যই থাকতে হবে। এটা কি প্রায়োগিক জায়গা থেকে আপনি বলছেন? আসলে যেহেতু আমাদেরকে আবৃত্তিকে বলি প্রয়োগ শিল্প, হ্যাঁ, একটা কবিতা যতক্ষণ পর্যন্ত কাব্যগ্রন্থে থেকে থাকবে বা কোনো অপ্রকাশিত পাণ্ডুলিপিতে থাকবে, সেটি কিন্তু ওখানে কিন্তু কোনো কিছু প্রয়োগ করা হয়নি, কবি লিখেই ক্ষান্ত, তাই না? কিন্তু সেটিকে যখন আপনি আবার প্রাণ দিতে যাবেন, আবৃত্তি করতে যাবেন, এটা জনসমক্ষে আনতে যাবেন, তখন সেটিকে আপনাকে প্রায়োগিক দিকগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। প্রথমে হচ্ছে কি, আপনাকে শুদ্ধ উচ্চারণে বলতে হবে, স্বর প্রক্ষেপণ মানে সে থ্রোয়িংটা, সেটার গতি প্রকৃতি কতটুকু হতে পারে, তাল লয় কেমন, এবং এটার ভাবটা কি, এবং ছন্দ আছে কিনা। ছন্দ তো আবিষ্কার করতে হবে, আপনার এক একটি ছন্দের গতি এক এক রকম। তাহলে আপনি সেই ছন্দটা না জেনে যদি আপনি পড়তে যান, তাহলে এটা তো মানে লয়ে বেশকম হয়ে যাবে। তো সুতরাং আপনাকে অবশ্যই প্রায়োগিক দিকগুলো প্রয়োগ করতেই হবে। কিন্তু আমার কাছে একটা ইন্টারেস্টিং মনে হয়, আবৃত্তি এবং নাটকের জায়গাটা একটা ইন্টারেস্টিং জায়গা আমার কাছে মনে হয়, আমার ব্যক্তিগত এটা বলেন মতামত। সেটা হচ্ছে, একটা নাটকে যখন আমরা পারফর্ম করি, আমি বাচিক, কায়িক, দুটোই শারীরিক যত কিছুই বলেন না কেন, আমি প্রতিটা জিনিসই কিন্তু করছি ওখানে, সেই স্কোপটা কিন্তু আমার রয়েছে। কিন্তু একজন আবৃত্তি শিল্পীর কিন্তু সেই সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাটা তার পুরোটাই হচ্ছে তার কণ্ঠে। হ্যাঁ, এবার বলি, তাহলে সেই বিশ্বস্ততার জায়গাটা যখন আপনি অডিয়েন্সের কাছে আপনি পেশ করছেন, আপনি মনে করেন একটা গায়ের একটা কবিতা আবৃত্তি করছেন, না আমি একটা যদি ছোটবেলার একটা কবিতা বলি, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, আমরা যদি একটা কবিতা আবৃত্তি, তাহলে আমাকে কিন্তু আপনি ওই গ্রামটাতে নিয়ে যাচ্ছেন, তাই না? এই যে বাচনের যে ব্যাপারটা, সেটাই। এটা হচ্ছে কি, শব্দকে দিয়ে আপনাকে চিত্র তৈরি করতে হবে, শব্দের চিত্র, তাই না? এখন শব্দের চিত্র করতে পারবে কারা? যারা কবিতা বলেন বা গান বলেন, নাটক বলেন, আবৃত্তি বলেন, সে যে বিষয়টি চর্চা করছেন তার আদ্যপান্ত জানতে হবে। আসলে বেশ কম হতে পারে, কিন্তু আপনাকে তো জানতে হবে। জানার পর আপনি নাটকে যেভাবে আপনার দৈহিক ভাষা আছে, আপনার মুভমেন্ট আছে, আবৃত্তিতে সেটুকু নেই। তো দৈহিক ভাষা খুব কম,
এবার বাকিটা যেটা আছে সেটা হচ্ছে আমরা বলি সেটা কণ্ঠ এবং এক্সপ্রেশন, মুখাবয়ব। হ্যাঁ। মুখের যে অবয়ব আছে, আমাদের চোখ, হ্যাঁ, আমাদের চোয়াল, আমাদের ঠোঁট, আমাদের মানে কপালে যে আমরা কথা বলার সময় যে ভাঁজ করছে বা ভাঁজ করছে না, এই সব বিষয়গুলোকে দিয়ে আপনি এক একটি শব্দকেও উপস্থাপন করবেন এবং শব্দগুলো যখন গাঁথতে থাকবেন তখন এক একটি চিত্র তৈরি হয়ে যাবে দর্শক শ্রোতার কাছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ যেটা বলছেন, হ্যাঁ, সেই ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, মনে হচ্ছে সে গাঁটাই চোখে দেখছে, তাল গাছটা তার স্মৃতির মধ্যে ভেসে উঠছে। এভাবে চিত্রকল্প বা শব্দকল্পের মধ্যে একটা মিশেলে তৈরি হয়ে যায় একটা কাব্য দৃশ্য। আবৃত্তি এবং থিয়েটারের ক্ষেত্রে আমি যদি বলি, মানে শুদ্ধ উচ্চারণটাকে আদৌ কি প্রয়োজন আছে বলে? অবশ্যই প্রয়োজন আছে। আমাদের আবৃত্তি শিল্পের মধ্যে আমরা বলি যে প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে আপনাকে শুদ্ধ ভাষা জানতে হবে। জি, শুদ্ধ ভাষা জানতে হবে। তবে কবিতায় যদি আঞ্চলিক কোনো শব্দ থাকে, সেই আঞ্চলিক শব্দটা আঞ্চলিক শব্দের মতোই উচ্চারণ করতে হবে, তাহলে ওইটাও শুদ্ধতার মধ্যে পড়ছে। জি, তাই না? আমি যদি আঞ্চলিক কবিতা আবৃত্তি করি, তাহলে আবৃত্তিটা আমাকে যদি আঞ্চলিক কবিতায় করতে হয়, তাহলে আঞ্চলিকতা আমাকে জানতে হবে, সে আঞ্চলিক ভাষাটা আমাকে শুদ্ধভাবে করতে হবে, তাহলে ঘুরে ফিরে সেই শুদ্ধতার জায়গায় আসতে হবে। আবৃত্তি চর্চাটাকে আপনার কাছে কি মনে হচ্ছে? সারা বাংলাদেশে আবৃত্তি চর্চাটাকে কি আমরা প্রত্যেকের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারছি বলে আপনার কাছে মনে হচ্ছে? শোনেন, শিল্প বিষয়টা চর্চা, রপ্ত করা, আয়ত্তে আনা, সময় দেয়া, পরিবেশ থাকা, অনেকগুলো বিষয়ের উপরে নির্ভর করে। এখন আমি আবৃত্তিটাকে দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি তো নিতে পারবো না, অথবা আবৃত্তি আন্দোলনের বা শিল্পেরও দায়িত্ব না যে প্রত্যেকের ঘরে ঘরে আবৃত্তি পৌঁছে দেওয়া। তার আশেপাশে পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি, এইগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কি না। আমাদের সমাজ ব্যবস্থা যদি সংস্কৃতি চর্চাকে যদি ঘৃণা করে বা খারাপ চোখে দেখে, আবার রাজনৈতিক শক্তি যদি সংস্কৃতির শক্তিকে যদি ভয় পায় বা নেগেটিভ দৃষ্টিতে দেখে, তাহলে আপনি সেভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে পারবে না। আবার প্রত্যেকটা সাধারণ মানুষ আপনার সংস্কৃতির চর্চার সঙ্গে ইনভলভ হবে বা যুক্ত থাকবে, সেটিও নয়। এবং আমরা বলি যে সবাই যদি সংস্কৃতি চর্চা করে তাও তো হবে না। সংস্কৃতি চর্চাকে অবাধ স্বাধীনতা দিতে হবে এবং পরিবেশ দিতে হবে। এটা একটা সুন্দর এখানে একটা কথা বলেছেন আপনি, রাজনীতিক একটা ব্যাপার বলেছেন। হ্যাঁ, আবৃত্তি কি কখনো রাজনৈতিক জায়গা কি সাংঘর্ষিক বলে আপনি মনে করেন? না, আবৃত্তি বা সংস্কৃতি রাজনীতির সাথে বন্ধুত্বপূর্ণও থাকবে না, আবার বিরোধপূর্ণ জায়গাও যাবে না। দুটোর ধারা কিন্তু আলাদা। আবৃত্তি চলবে মানে সংস্কৃতি চলবে সংস্কৃতির নিয়মে, রাজনীতি চলবে রাজনীতির নিয়মে। তবে আমরা চাই রাজনীতিতে সংস্কৃতি থাক, কিন্তু সংস্কৃতিতে রাজনীতি দরকার নেই। এটা আমি বিশ্বাস করি, সংস্কৃতিতে কোনো রাজনীতির দরকার নেই, কিন্তু রাজনীতিতে আমার সংস্কৃতিটা থাকে। আমি ওই অর্থে কথাটা বলিনি। আমি বলছি যে কি, আমরা যখন নাটক করি তখন নাটকে তো একটা রাজনীতির একটা ব্যাপার তো থাকে, রাজনৈতিক দর্শন থাকে। হ্যাঁ, দর্শন তো থাকে, একটা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ যেটাই বলেন। হ্যাঁ, হ্যাঁ, সেই জায়গা থেকে আবৃত্তির কোনো অবশ্যই ভূমিকা আছে। যেমন ধরেন বাংলার ভাষা আন্দোলনের সময়, ভাষা আন্দোলন এটা তো একটা রাজনৈতিক আন্দোলন। অবশ্যই। তাহলে ভাষা আন্দোলনে যে অজস্র কবিতা আবৃত্তি হয়েছে, অজস্র কবিতা লেখা হয়েছে। এরপরে 69-এর গণ অভ্যুত্থান বলেন, এরপরে 71-এর মহান মুক্তিযুদ্ধের কথা বলেন, সেখানে যে কবিতাগুলো লিখেছে এগুলো সবগুলো রাজনৈতিক কবিতা, এবং যারা আবৃত্তি করেছেন তারা তো রাজনৈতিক ওই আদর্শকে ধারণ করে, দর্শনকে বিশ্বাস করেই তো করেছে। এবং সুতরাং আমি বলছি সংস্কৃতি এবং রাজনীতি কিন্তু বিরোধপূর্ণ নয়। হ্যাঁ, বিরোধপূর্ণ নয়, কিন্তু আমি যদি সংস্কৃতি করি, কিন্তু আমার পরিচয় যেন রাজনৈতিক হয়ে না ওঠে, তাই না? কিন্তু একজন রাজনীতিবিদের পরিচয় যদি সে সংস্কৃতিবান হয়, তাহলে এটা তার জন্য সোনায় সোহাগা। হ্যাঁ, আমি ওইটুকু বোঝাতে চাচ্ছি, আমাদের সংস্কৃতিতে যেন রাজনীতি না আসে, রাজনীতিতে সংস্কৃতি থাকে। সেক্ষেত্রে কি আপনি কি মনে করছেন যে আবৃত্তির মধ্যে কি তরুণ প্রজন্মরা কি খুব বেশি এগিয়ে আসছে বলে আপনি মনে করেন? না, এখন তো বিগত কয়েক বছর ধরে দেখছি সংস্কৃতি চর্চাটাকে আমাদের দেশে আমরা যেভাবে গ্রহণ করেছিলাম, বা আমাদের সময়ে যেভাবে তরুণরা যেভাবে ধারণ করে এসেছিল, এবং সেটিকে তারা লালন করে করে আজকে এই জায়গায় এসছে একটা প্রজন্ম। কিন্তু এখন আমরা যখন সাংগঠনিক চর্চায় আছি দীর্ঘদিন ধরে,
সেই জায়গায় আগেকার সেই তরুণ, সেই মানসিকতা এবং সেই পরিবেশ হয়তোবা নেই, কিন্তু মানসিকতাও নেই। ফলে তরুণ সমাজ কিন্তু আবৃত্তির প্রতি বা নাটকের প্রতি অত বেশি আকৃষ্ট হচ্ছে না, আসলেও বেশি দিন টিকছে না। এবং না টেকার কারণটাও আমরা হয়তোবা এক একজন এক এক রকম করে বলতে পারি। হ্যাঁ, না টেকার কারণ জানতে চাই। হ্যাঁ, কারণটা হচ্ছে আমাদের সময়টা এখন খুব ফাস্ট। আমি যখন 94-95-এ শুরু করেছি সাংগঠনিক চর্চা, তো তখনকার সময় কিন্তু এরকম ফাস্ট ছিল না, এবং সময়কে মানুষ বিভিন্নভাবে বিলিয়ে দিতে পারত, সামাজিক কাজে, সাংস্কৃতিক কাজে বিলিয়ে দিতে পারত। মানুষের সময় ছিল, পড়ালেখার পাশাপাশি প্রত্যেক ছেলে মেয়ের কিছুটা সময় থাকে, আড্ডা দেওয়ার সময় ছিল। এখন তো সেই সময় নেই। মানুষ এগিয়ে গেছে, যদি বলি সমাজ সভ্যতা যদি বলি যে আমরা এগিয়ে গিয়েছে বিজ্ঞানের কারণে, তো আসলে একদিকে যদি এগিয়ে গিয়েছি বললেও আরেকদিকে বলবো যে আমরা পিছিয়ে যাচ্ছি। মানে স্থির দাঁড়িয়ে আছি তা বলবো না, আমরা পিছিয়ে আছি, পিছিয়ে যাচ্ছিও। কারণ আমাদের একজন মানুষের কাছে যদি, একজন তরুণ বা একজন তরুণীর কাছে যদি সংস্কৃতিটার কোনোটাই যদি কিছু না থাকে, তাহলে একজন পরিপূর্ণ নাগরিক তো সে হতে পারে না। ফলে এখন আমরা কিন্তু এখন অভিভাবকের জায়গায়। এটা কি আরেকটা কারণ হতে পারে বলে মনে করেন? যাবে খ্যাতির বিড়ম্বনা যদি বলি, খুব দ্রুত খ্যাতির যে ব্যাপার, আমি সে জায়গায় আসছিলাম। টিকে থাকে না কেন, ওই জায়গাটায় কাভার দিতে হবে এইভাবে যে, ওই যে বললাম সময়ের স্বল্পতা, মানুষ খুব দ্রুত চলছে এবং সময় খুব কম। সুতরাং তারা এসে 5 বছর 10 বছর 20 বছর লেগে থাকবে একটা সংগঠনে, সেটিকে কেউ কেউ বা অনেকেই পণ্ডশ্রম মনে করছে। কি ফায়দা? হ্যাঁ, কি ফায়দা, এতদিন কেন থাকবে? সে আসবে আবৃত্তি করলে আবৃত্তি করবে, নাটক করলে নাটক করবে, মঞ্চে করবে, যতদিন ভালো লাগবে ততদিন করবে, এরপরে এটাকে ছেড়ে ছুড়ে দিয়ে সে আবার কর্মজীবনে প্রবেশ করবে, বা তার রাজনৈতিক দর্শন থাকবে, সে রাজনৈতিক দর্শনে ঢুকে যাবে। অল্প সময়ের জন্য তারা পেতে চায়, এবং আমরা যারা সংগঠন চালাই আমাদেরকে কিন্তু অল্প সময়ের জন্য দেওয়ার জন্যও মানসিকতা রাখতে হচ্ছে এখন। মানে একটা ছেলে বা একটা মেয়ে, না ওরা এতদিন থাকবে না, আচ্ছা ঠিক আছে ওকে একটু সুযোগটা দিয়ে কেউ কেউ হয়তো বা থেকে যায়। এই ক্ষেত্রে আপনি যে আজকে দীর্ঘ যে পথ চলা আপনার, সে দীর্ঘ পথ চলা চলতে চলতে আজকে যে জায়গায় এসছেন, এইখানে এই জায়গায় আসা পর্যন্ত আপনি মাঝখানে কোনো মানে সমস্যার মধ্যে দিয়ে আপনি পড়েছেন কিনা? না, আমি সংগঠন চালাতে গিয়ে আমার কখনো কর্মী সংকটে হয়তোবা পড়তে হয়নি। এক সময় হয়তোবা বেশি, এক সময় কম, আসছে যাচ্ছে। তো কর্মী সংকটের কারণে কোনো কাজ হয়নি সেরকম একটা উদাহরণ আমার কাছে নেই। আমরা যারা সংগঠনকে নিয়মিত চালিয়ে যাচ্ছি, তবে কি বলবো, ক্যাপাবল বা যোগ্য ছেলে মেয়ে তৈরি হচ্ছে না। মানে একটা সংগঠনের বয়স যদি হয় 20 বছর, 25 বছর, 10 বছর, 12 বছর, তো তার কাছে তো সেরকম পরিমাণ সম্পদ থাকা উচিত। মানে তার পারফর্মার থাকবে এক একটা খুব বলিষ্ঠ পারফর্মার, তাই না? এবং তারা চাইলে যে কোনো কাজ করতে পারবে। কিন্তু আমাদের এখানে সেই 10 বছর 12 বছর যেহেতু টিকে না, 1 বছর 2 বছর 6 মাস এসে চলে যায়, দক্ষ কর্মী বা দক্ষ পারফর্মার তৈরি হয় না। এটা একটা সংকট। এটা কি এই সংকটের দায়ভার কি আপনি কি মনে করেন এটা যে আপনার কিংবা আমার ব্যর্থতা? না, এটা আমি কখনোই আমার জায়গায় ব্যর্থতার দায় নিব না। কারণ আমরা যারা শিখেছি, গ্রহণ করেছি, আমরা অবাধ এবং নিজেকে সঁপে দিয়েছি, এবং আমরাও চাই যারা সংগঠনটাকে বা সংস্কৃতিটাকে একটু অন্তর দিয়ে লালন পালন করে তাদেরকেও আমরা উজাড় করে দিতে চাই। কিন্তু আপনি কি একজন ফারুক তাহের কি তৈরি করতে পেরেছেন? না, আমি ফারুক তাহের হয়তোবা তৈরি হয়নি। ফারুক তাহের এমন কিছু নয় যে ফারুক তাহের তৈরি করতে হবে। একটা সংগঠন যখন আপনি এত বছর ধরে কিন্তু আমার তো এরকম পারফর্মার আছে, আমার দলে আছে। আমার হাত দিয়ে, আমি শিল্পকলা একাডেমিতে আছে আজকে প্রায় 16 বছর ধরে। আমার হাত দিয়ে বা শিল্পকলা থেকেও অজস্র শিল্পী বলবো না, আবৃত্তি প্রেমী বা আবৃত্তি কর্মী বেরোচ্ছে। সংগঠনেও ভালো পারফর্মার আছে, না হলে আমি
এত বছর টিকে আছি কিভাবে। আর আমি তো আপনি যে দায়বদ্ধতার জায়গায় কাজ করছেন, আপনার হ্যাঁ। যে দায়বদ্ধতার জায়গাটা আছে, হ্যাঁ, না আমি সেটা কি কোনো আমি কারণে অবহেলা করছি না, যেহেতু এটা যারা নিতে পারছে না, জি। এটা দায়টা তাদেরই। আমরা তো দেওয়ার জন্য, মানে যদি বলেন এটা দরজা খুলে বসে আছি বা দোকান খুলে বসে আছি, তাদের ব্যর্থতা মনে করছেন? তাদের ব্যর্থতা। এটা যারা নিতে পারছে না তাদের ব্যর্থতা। আর আমাদের দেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্যতা নেই, বরং আরো বেশি দিচ্ছি। আমরা যারা ঠিকে ঠিকে শিখেছি, অবদমিত হয়েছি, হ্যাঁ, আমরা গিয়ে পাই নাই, অনেক কষ্ট করে খসরত করে এটাকে অর্জন করতে হয়েছে, সেই কষ্ট তাদেরকে করতে হচ্ছে। আমি সেটাই বলছি, তারপরেও তারা থাকছে আমি না। সেটাই বলছি, সেই দায়বদ্ধতা আমরা আপনি যেই সময়টাতে শুরু করেছেন সেই সময়টাতে আমারও শুরু। সেটাই। সেই সময় শিল্পকলার অবস্থানটা কি ছিল, এনভায়রনমেন্টটা কেমন ছিল, সব মিলিয়ে তো আপনার জানা। সেই জায়গা থেকে আজকে শিল্পকলা, জি, তাই না? জি। আজকে একটা মুক্ত মঞ্চ পেয়েছে সবাই, একটা অডিটোরিয়াম পেয়েছে সবাই, যেখানে ডিজিটাল লাইট করা আছে, মিউজিক সাউন্ড সিস্টেম করা আছে, যেটা আমাদের ছিল না। তারপরে মাইক্রোফোন দেওয়া আছে, আমাদের সময় মাইক্রোফোন ছিল না, ভাড়া করে। এই যে ডেভেলপমেন্টের যে জায়গাটা, উন্নয়নের যে জায়গাটা, সেই জায়গা থেকে আমি বলছি আর কি, যে সেই জায়গা থেকে তো আমরা আমাদের সেই মানুষগুলোকে তৈরি করতে তো আসলে পারিনি। আমাদের অবকাঠামোগত কিছুটা উন্নয়ন হয়েছে, এবং যদি বলি যে আমাদের মানসিক অবকাঠামোটা তৈরি হয়নি, মানসিক অবকাঠামো তৈরি হয়নি। আবার আমাদের প্রজন্মটাও সংস্কৃতিবান নয়। আমি বলবো আমাদের প্রজন্মটা আমাদের নিজস্ব দেশীয় সংস্কৃতিকে এত বেশি ভালোবাসে তা না, ওরা বিদেশি সংস্কৃতিকে ভালোবাসে। তার অনেকগুলো কারণ আছে। হচ্ছে আমাদের মানে মুক্ত চর্চা, আমাদের যে আকাশ সংস্কৃতি, আমাদের মোবাইল সংস্কৃতি। এই মোবাইল সংস্কৃতি আপনাকে তাৎক্ষণিকভাবে যে বিনোদনটা দিচ্ছে, যে আনন্দটা দিচ্ছে, তো ঘরে বসে বা পকেটে হাত দিয়ে সে মোবাইল হাতে নিলে সে বিনোদন পাচ্ছে। সে কেন বকা শুনতে যাবে আপনার কাছে? সে কেন ঘন্টার পর ঘন্টা বসে থাকবে? আবার সে যে চর্চা করার জন্য আসছে, ভালোবেসে আসছে, কিন্তু পরিবার তো আবার তাকে সেটা মেনে নিচ্ছে না, সমাজ তাকে সে সাপোর্ট করছে না। তো সব দিক দিয়ে আমরা বলবো আসলে আমরা একটা অন্যরকম একটা পরিবেশের মধ্যে আছি। এখন যেটুকু ছেলে মেয়েরা হয়তো বা আগ্রহ দেখাচ্ছে, অদূর ভবিষ্যতে সেটিও হয়তো বা পাবো না আমরা। ফলে একটা সংকট তৈরি হচ্ছে, সাংস্কৃতিক সংকট। এই সময়ের মধ্যে কি আপনি কি মনে করেন যে আমাদের সংস্কৃতি কর্মীরা সিকিউর? না, সংস্কৃতি কর্মীরা সিকিউর না, এটা একদম শতভাগ সত্য। সিকিউর বলতে আপনি যদি নিরাপত্তার কথা বলেন, আর্থিক মধ্যে থাকে, কিন্তু আপনি সামাজিক নিরাপত্তার কথা যদি বলেন, সংস্কৃতি কর্মীরা সেটা নিরাপদ নয়। বর্তমান সময়ে আরো বেশি অনিরাপদ। হ্যাঁ, কারণ আমাদের বর্তমান সময়টাকে সংস্কৃতি এবং ধর্ম এবং সংস্কৃতি এই দুটোকেই গোলায় ফেলছে। ঠিক আছে, এই দুটোকে গুলিয়ে রাখার কারণে, পরিবেশটা গোমট হয়ে যাওয়ার কারণে সংস্কৃতি চর্চা থেকে বিমুখতা তৈরি হচ্ছে। এবং এক সময়কার অভিভাবকরা যারা তার ছেলে মেয়েদেরকে সংস্কৃতি চর্চার জন্য নিয়ে যেতেন, এখন তারা মনে করছে না সংস্কৃতিটা আসলে চর্চার প্রয়োজন নেই, এবং সেটা করাটা মানে ধর্মের বৈপরীত্যে যাওয়া। কিন্তু আমি যতটুকু জানি যে আপনি আবৃত্তি চর্চাটাকে কিন্তু চট্টগ্রাম বাহিরে কিন্তু আপনি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন। হ্যাঁ, সেই জায়গা থেকে মানে আপনার অবজারভেশনটা কি, মানে চট্টগ্রাম তথা ঢাকা কিংবা এখন যে রুরাল এরিয়াগুলোতে যে আপনি কাজ করছেন, সেগুলোতে আপনি কেমন দেখছেন? আচ্ছা, এখানে ভিন্ন অবস্থা। রুরাল এরিয়ার যে কথাটা বলছেন, সেখানে কিন্তু এটিকে একেবারে পবিত্র জ্ঞান মনে করছে। আচ্ছা, পবিত্র জ্ঞান মনে করছে। হ্যাঁ, ওখানে যে সময়ের কোনো মানে ব্যত্যয় ঘটে না, জাস্ট টাইমে তারা চলে আসে, যারা ক্লাস করেন বা যারা আবৃত্তি শিখেন। সেটা হচ্ছে, আমি পাহাড়ের কথা বলছি। আমি ক্লাস নেওয়ার জন্য ধরেন যে আমি কুমিল্লায় গিয়েছি বহুবার, হ্যাঁ, ঢাকায়ও গিয়েছি বা অন্যান্য অঞ্চলেও গিয়েছি। তো সেখানকার পরিবেশ কিন্তু মানে আমাদের মতোই, মানে নগর সভ্যতা যেখানে ছুঁয়েছে, নগর সভ্যতা আমাদেরকে আসলে এক ধরনের গ্রাস করেছে, বা আমাদেরকে সংস্কৃতির যে একটা বন্ধাত্ম তৈরি হওয়ার পরিবেশ, সেটি তৈরি হয়েছে। আমি যেটা বললাম, সেটি হচ্ছে সবাই এখন ব্যস্ত, এবং সবচেয়ে বড় দুঃখের বিষয় সেটি হচ্ছে আমাদের আর্থিক মানে সীমাবদ্ধতা
এটা একটা বড় বিষয়। প্রত্যেক তরুণ তরুণীকে এখন পড়ালেখার পাশাপাশি তার আয় রোজগারের কথা ভাবতে হচ্ছে, পড়ালেখার পাশাপাশি। এবং আয় রোজগার করতে গেলে তার যে সময়টুকু নিজের পড়ালেখার পরে দেওয়া হয় সেটি কিন্তু সে অন্য কোনো কাজে যুক্ত হচ্ছে। তো একেবারে না পারতে সংস্কৃতি পেশাগত কারণে তারা না, পেশাগত কারণে না, এটা হচ্ছে আর্থিক অনিরাপত্তার কারণ। আচ্ছা, সেক্ষেত্রে আমি যদি বলি যে আপনার সেক্ষেত্রে কি সরকারের কি এখানে একটা দায় কি থেকে যায়? অবশ্যই থাকে, কিন্তু সরকার যদি সংস্কৃতি বান্ধব হয়, জি, বা সব সরকার যে সংস্কৃতিকে বন্ধু ভাবে সেটিও নয়। তো যে সরকার তার নিজস্ব সংস্কৃতিকে বন্ধু মনে করবে এবং তার সহায়ক মনে করবে, তো সেই ধরনের সরকারকে অবশ্যই এগিয়ে আসা উচিত। আপনার সংস্কৃতিকে পেছন থেকে প্যাট্রোনাইজ করা বা পৃষ্ঠপোষকতা করা উচিত। আবার এখানে আরো একটি কথা থেকে যায়, সেটি হচ্ছে যারা রাজনীতি করেন তারা কিন্তু নিজের স্বার্থের বাইরে গিয়ে তেমন একটা চিন্তা করে না। এখন রাষ্ট্র পরিচালনায় যারা থাকেন, কোনো না কোনো রাজনৈতিক দলই তো থাকবে, সবাই করেন না, কেউ কেউ করেন, হ্যাঁ কেউ কেউ কোনো একটা রাজনৈতিক দলই তো থাকবে। এখন কোন একটা রাজনৈতিক দল যদি মনে করে যে আমি সংস্কৃতির পিছনে আমি এত টাকা আর্থিক লগ্নি করব, কিন্তু তাদের সবাই আমার মনোভাবের হতে হবে, আমার রাজনৈতিক আইডিওলজিটাকে তাদেরকে ফলো করতে হবে, আমি যা বলি তাদেরকেও তাই বলতে হবে। এইটা হলে আবার সংস্কৃতি হয় না। এই জন্য এই সংস্কৃতি আবার রাজনীতির সঙ্গে শত্রুতা, সাংঘর্ষিক বিষয়গুলো চলে আসে। কেমন? তো ফলে একেবারে নিরপেক্ষ জায়গা থেকে যদি কোনো সরকার তার দেশীয় সংস্কৃতি বা সংস্কৃতি কর্মীদেরকে যদি বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য যদি পৃষ্ঠপোষকতা করে থাকে, তাহলে আলটিমেটলি সেই দেশের উন্নয়ন হবে। সেই দেশের উন্নয়ন হলে তার তো রাজনীতির উন্নয়ন হবে, তার অর্থনীতি, সংস্কৃতি, সামাজিক সবকিছু তো উন্নয়ন ঘটবে, তাই না? তো আমরা যদি ওই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না ভেবে এই সংস্কৃতি আমার, এটিকে বাঁচিয়ে রাখতে হবে এবং এটিকে বাঁচিয়ে রাখার জন্য সংস্কৃতি কর্মীদেরকে যতটুকু পৃষ্ঠপোষকতা করার দরকার ততটুকু করতে হবে। এরকম যদি কোনো সরকার যদি কখনো আসে বাংলাদেশে, তাহলে বাংলাদেশের সংস্কৃতি অনেক দূর এগিয়ে যাবে। কারণ আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, আমাদের কিন্তু ধার করে সংস্কৃতি চর্চা করতে হয় না। হ্যাঁ, বাংলাদেশের যে সংস্কৃতি, আমরা গান, আবৃত্তি, নাচ, হ্যাঁ, নাটক, আমাদের একেবারে প্রত্যেকটা মৌলিক সংস্কৃতি। তো হ্যাঁ, অন্য অনেক দেশের সংস্কৃতির অনুষঙ্গ উপকরণ আমার সংস্কৃতিতে প্রবেশ করেছে, তার মানে সে আমারটাকে ছাপিয়ে যেতে পারেনি, আমরা তাদেরকে অ্যাবজর্ব করে নিয়েছি। কেমন? কিন্তু আমাদের নিজস্ব সংস্কৃতি যা একটা ধারা, সেই ধারা হাজার বছরের ধারা। তো এই ধারাটা যদি টিকিয়ে থাকে তাহলে বাংলাদেশ অনেক কিছুতে টিকে থাকবে। সেটাই আমরাও আশা করব যে সরকারই থাকবেন, সংস্কৃতি যারা আছেন, সংস্কৃতি কর্মী যারা আছেন, সবাইকে একটা প্রণোদনা দিয়ে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে। আদারওয়াইজ সংস্কৃতিকে বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না। ওই যে একটা কথা বলেন না, ঘরের খেয়ে বনের মোষ আপনি একদিন তাড়াতে পারেন, কিন্তু পরিবারে একটা সময়ে পরিবারে 20-22 বছর 25 বছর পরে তো প্রত্যেক ছেলে মেয়ে তাদের ছেলে মেয়েকে চাইবে যে তারা একটা চাকরি করুক বা ব্যবসা বাণিজ্য করে তারা নিজের পায়ে দাঁড়াক। তো এখন একজন সংস্কৃতি কর্মীকে যদি রাষ্ট্র যদি সেই পৃষ্ঠপোষকতা যদি দেয়, তাহলে তিনি তার কাছে ধ্যান জ্ঞান, তার কাছে পেশাই হয়ে যাবে সংস্কৃতি। আমরা ফারুক ভাই, আমরা এই লোকটা সামলাতে পারছি না, যেহেতু আমাদের স্টুডিওতে আজকে এসেই পড়েছেন আপনি, সেক্ষেত্রে আমরা আপনার একটা আবৃত্তি তো নাচ শুনে তো আপনাকে ছাড়ছি না। আচ্ছা, তো আপনার অনেক প্রিয় কবিতা আছে আমি জানি, সেখান থেকে আপনার হয়তো বা কিঞ্চিত ভালো লাগার একটা কবিতা একটু শুনতে চাই আমি। আচ্ছা, অনেকগুলো প্রিয় কবিতার মধ্যে আমি একটা কবিতা পড়ছি, মুখস্থ আছে সেটি। কবিতার নাম চন্দ্রাভিলাষী নারী, কবির মাকি খাইদাস। পূর্ণিমাতে পূর্ণ হলো তোমার মনের স্বাদ, তুমি অথই জলে খুঁজেছিলে পূর্ণিমারি চাঁদ। তুমি বাসতে ভালো জলের খেলা, ভয়াল নদী সাঁঝের বেলা, সে জলের মাঝে খুঁজতে তুমি দূর গগনের সাঁঝের তারা, মেঘের ছায়া।
নীল সাগরে ভাসিয়ে দিতে আমার অপরাধ, তুমি অথই জলে খুঁজেছিলে পূর্ণিমারি চাঁদ। আজকে দেখো সবাই যেন ক্লান্ত চোখে তাকিয়ে আছে, প্রাণীর ভয়ে জলের দিকে দাঁড়িয়ে আছে গাছের মতো, নিঃস্ব বুক স্তব্ধ পায়ে দাঁড়িয়ে আছে গাছের মতো, নিঃস্ব বুক স্তব্ধ পায়ে দাঁড়িয়ে আছে অষ্টপ্রহর। কিন্তু তবু দুঃখ আমার ভিন্ন প্রকার, মুষ্টিমেয় কয়টি লোকে চালায় গাড়ি জ্বালায় বাতি, দিন দুপুর ইচ্ছে মতন ছিটিয়ে কাদা শখের গাড়ি, যাচ্ছে দেখো যাচ্ছে দেখো রাজার মতো নিজের বাড়ি ছিটিয়ে থুতু। আমরা যারা দাঁড়িয়ে আছি নিঃস্ব জলের বুকের ভেতর, চতুর্দিকে চোখের নিচে সবের খেলা, কলার পাতে নিজের ছেলে শুইয়ে দিয়ে ভাবছি শুধু, এবার থেকে তোমার চোখে পরিয়ে দেব কোন সে মায়ার ফাঁক, তুমি অথই জলে খুঁজেছিলে পূর্ণিমারি চাঁদ, তুমি অথই জলে খুঁজেছিলে পূর্ণিমারি চাঁদ। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। ধন্যবাদ ফারুক ভাই, আমি সবসময় আপনার কবিতার ফ্যান। আমি সবসময় খুব ভালো লাগে আপনার কবিতাগুলো শুনতে আমার। আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে যে আপনি মঞ্চালক স্টুডিওতে আসছেন, এটার অনুভূতিটা আপনি একটু জানতে চাই, আপনার কেমন লাগছে? এটা তো একটা মিডিয়া, তো মিডিয়া মিডিয়া সবসময় মিডিয়া। তো সাপ যেমন ছোট হলেও বিষ থাকে, বিষ দর সাপে, আবার বড় হলেও বিষ থাকে। তো মিডিয়াতে আসলে যে কোনো শিল্পী একটু নিজেকে একটু আড়ষ্ট ভাবটা তৈরি হয়ে যায়, কারণ সে জানে যে এটি প্রচার হবে, একজন দেখুক, 1 লাখ মানুষ দেখুক, সেটা তার যে কথা, তার যে ভাব আদর্শ, তার যে দর্শন, সেটি কিন্তু আর সীমাবদ্ধ থাকছে না, এটা ব্রডকাস্ট হবে। তো ফলে এটা একদিকে কিন্তু খুব মূল্যবান বিষয় আমার কাছে, যে আমি মঞ্চালকের মতো একটা মিডিয়ার সামনে আমি হাজির হয়েছি এবং আমি নিজেকে যতটুকু পেরেছি উপস্থাপন করেছি। তো এটি আমার কাছে অনুভূতিটা ঠিক খুব ভালো, বা এটাকে আমরা বলবো সুখকর অনুভূতি। আপনাকে আমাদের স্টুডিওতে পেয়ে আমরা অসম্ভব আনন্দিত এবং আপনার কাছে কৃতজ্ঞতা জানাই, এবং আমরা আপনাকে আবারও এই স্টুডিওতে দেখতে চাই সেই প্রত্যাশাটুকু রাখছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আড্ডায় ছিলাম আমাদের চট্টগ্রামের শিল্পাঙ্গনের প্রিয় মুখ, আমাদের প্রিয়জন ফারুক তারের সাথে। আপনারা আবৃত্তি শুনুন, মঞ্চে নাটক দেখুন এবং নাটককে ভালোবাসুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।